নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইউনিফাইড একাডেমি। তো আজকে আমরা শুরু করতে চলেছি ডিফারেন্সিয়েশনের একটা বেসিক কনসেপ্ট, যে কনসেপ্টটি দেখার পর তোমার মনে ডিফারেন্সিয়েশনকে নিয়ে কোনো ডাউট থাকবে না। তো এই চ্যাপ্টারটি মূলত ক্লাস 11-12 ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারটি থেকে অনেক ধরনের কোশ্চেন ফ্রেম হয়, ঠিক আছে। আর এই চ্যাপ্টারটি আরেকটি চ্যাপ্টারের সাথে লিঙ্ক করে। ডিফারেন্সিয়েশন যদি তুমি না পারো তাহলে তুমি ইন্টিগ্রেশন বুঝতেই পারবে না। ডিফারেন্সিয়েশন যদি তুমি না পারো তুমি ইন্টিগ্রেশন একটা কিছু করতে পারবে না। তো প্রথমত বেস হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়, ডিফারেন্সিয়েশন মানে কি, ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝো, তার দিকে আমরা একটু নজর দেব। আজকে আমি বলতে পারি আজকের ক্লাসটা একদম ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্টের উপর হবে, যে ক্লাসটি দেখার পর তুমি বুঝতে পারবে যে ডিফারেন্সিয়েশন আসলে মানেটা কি। বুঝতে পারছি? তো এখানে আমি বোঝাতে চলছি যে ডিফারেন্সিয়েশন মানে কি। তো ডিফারেন্সিয়েশন জিনিসটা বোঝার আগে আমার প্রথমত দুইটা অক্ষরে অ্যাজিউম করে বুঝতে লাগবে। দুইটা অক্ষর কীরকম ধরলাম, আমি এখানে দুটো অক্ষরে অ্যাজিউম করলাম, এখানে একটা অক্ষর আর এখানে একটা অক্ষর। তো এটা প্রথমটাকে কইতেছে ওয়াই অক্ষর, এটাকে কইতেছে এক্স অক্ষর। তো আমরা সবাই জানি এটি যেটা এইভাবে থাকে এটাকে কওয়া হয় এক্স অক্ষ, আর যেটা এইভাবে থাকে এটাকে কওয়া হয় ওয়াই অক্ষ, ঠিক আছে। তো যেটা এভাবে থাকে ওইটাকে কওয়া হয় এক্স অক্ষ, যেটা এইভাবে থাকে ওইটাকে কওয়া হয় ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ সম্বন্ধে ধারণা ক্লিয়ার। এখন কি করাইব, মানে আমরা এখন অনেকের মনে কোশ্চেন হতে পারে আমি বোঝাতে চলেছি ডিফারেন্সিয়েশন, তো ডিফারেন্সিয়েশন বোঝানোর জন্য আমার তো এরকম অপারেটরের দরকার, এরকম অপারেটরের দরকার। আমি যদি প্রথমে এরকম অপারেটর নিয়ে চিন্তা করি তাহলে অনেকের ডাউটটা ক্লিয়ার হবে। তো আমি আস্তে আস্তে এরকম অপারেটরটাকে নিয়ে বুঝবো, ঠিক আছে। আমি আস্তে আস্তে এরকম অপারেটরটাকে নিয়ে বুঝবো, তারপরে আমি বুঝতে পারবো যে ডিফারেন্সিয়েশন আদৌ মানেটা কি। এটাকে আমি ডিরেক্টলি বলতে পারবো না এখন। আমি প্রথমত এই দুইটা অক্ষকে অ্যাজিউম করে 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 আমি এই জিনিসটাকে আনবো, ঠিক আছে। তো আমি এখন এই জিনিসটা বুঝছুনি। দেখো প্রথম কি করলাম আমি দুইটা অক্ষরে অ্যাজিউম করলাম, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এদের অব্দি কারোর সমস্যা নেই। এখন কি করাইব, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখান দিয়া কি করাইতেছে, এক্স অক্ষ আর এই ওয়াই অক্ষের মাঝখান দিয়া একটা স্ট্রেট লাইন ড্র করা হইব। বুঝতেছি? এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখান দিয়া একটা স্ট্রেট লাইন ড্র করা হইব। আবারও কিটা করাইব, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখান দিয়া একটা স্ট্রেট লাইন ড্র করা হইব। তো আমি করতেছি স্ট্রেট লাইন একটা ড্র। আমি কি করলাম, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখান দিয়া আমি একটা স্ট্রেট লাইন ড্র করলাম, ঠিক আছে। আমি একটা স্ট্রেট লাইন ড্র করলাম, ঠিক আছে। এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখান দিয়ে আমি একটা স্ট্রেট লাইন ড্র করলাম, ক্লিয়ার। এখন এক্স অক্ষের সাথে এই স্ট্রেট লাইনটা একটা কোণ করে রয়েছে, ধরলাম এটা থিটা কোণে আনত। বুঝতেছি? ধরলাম এটা থিটা কোণে আনত। এক্স অক্ষের সাথে এই স্ট্রেট লাইনটা একটা কোণ করছে, যে কোণটারে কি কইতেছে, যে কোণটারে কইতেছে থিটা। বুঝতেছি? যে কোণটারে কইতেছে থিটা। তাহলে এক্স অক্ষ আর এক্স অক্ষ সাথে এই স্ট্রেট লাইনটা একটা কোণ করছে, যে কোণটার নাম কইতাছে থিটা। এখন আমরা কি করব, এখন এই যে স্ট্রেট লাইনটা আমি ড্র করছি, এই স্ট্রেট লাইনের যে কোনো একটা পয়েন্টের থেকে আমি এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করব। কি করব, আমি এই স্ট্রেট লাইনের যে কোনো একটা পয়েন্টের থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করব। বলে কেন লম্ব অঙ্কন করব, আমি লম্ব অঙ্কন করার পর তোমাকে আর বলতে হবে না যে কেন লম্ব অঙ্কন করছি। বুঝেছি? তো আমি লম্ব অঙ্কন করছি, আমি ধরলাম এইখানে একটা পয়েন্ট, এই পয়েন্টের থেকে আমি কি করলাম, আস্তে 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 এদিকে একটা এদিকে একটা আমি কি করলাম, যদি এখানে, হ্যাঁ এদিকে একটা কি করলাম, এদিকে একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। তো লম্ব অঙ্কন করার পর ব্যাপারটা কি হচ্ছে দেখো, লম্ব অঙ্কন করার পর তুমি দেখতে পাচ্ছ যে এটা একটা কি হইতেছে, এটা একটা সমকোণী ত্রিভুজ অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্ম করতেছে। সমকোণী ত্রিভুজ অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্ম করতেছে। আমি আবারও কইতেছি সমস্যাটা কি হইতেছে, প্রথমে কি করছি তারপরে কি করছি ওইটা আমি আবারও কইতেছি। প্রথমে কি করলাম, আমি একটা ওয়াই অক্ষ আর একটা এক্স অক্ষ নামক দুইটা অক্ষরে ড্র করলাম, ঠিক আছে। এক্স অক্ষ আর এই ওয়াই অক্ষ নামক দুইটা অক্ষরে কি করলাম, আমি ড্র করলাম। তারপরে কি করছি, তারপরে আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখান দিয়া এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখান দিয়া আমি কি করলাম, একটা স্ট্রেট লাইনের ড্র করলাম। বুঝতেছি? দেখো
এক্স অক্ষ আর এই ওয়াই অক্ষের মাঝখান দিয়া আমি একটা স্ট্রেট লাইনের ড্র করলাম, অবশ্যই হ্যাঁ স্ট্রেট লাইনের ড্র করছি। এবার কি করছি, এবার কথাটা হইতেছে এক্স অক্ষের সাথে এই স্ট্রেট লাইনটা যদি এভাবে বাঁকানো থাকে, বুঝেছেন তো, এক্স অক্ষের সাথে এই স্ট্রেট লাইনটা যদি একটু বাঁকানো অবস্থায় থাকে, হেলানো তল বা হেলানো অবস্থায় থাকে, তাহলে আমি কি করছি, একটা থিটা কোণের আমি অ্যাজিউম করছি। বলে কইতে পারছি যে এখানে যে এক্স অক্ষের সাথে এই স্ট্রেট লাইনটা একটা থিটা কোণ করছে, এক্স অক্ষের সাথে এই স্ট্রেট লাইনটা একটা থিটা কোণে করছি। এখন কি করছি, এখন আমি কি করছি, এখন স্ট্রেট লাইনের যে কোনো একটা পয়েন্ট থেকে ধরলাম, এটা আমি পয়েন্ট এ ধরি, স্ট্রেট লাইনের যে কোনো একটা পয়েন্টের থেকে আমি কি করলাম, এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম। স্ট্রেট লাইনের যে কোনো একটা পয়েন্টের থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করছি, ক্লিয়ার? তো লম্ব অঙ্কন করার পর এটা কিরকম একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, এটা একটা সমকোণী ত্রিভুজ ফর্ম হয়েছে। সমকোণী ত্রিভুজটা দেখতে কিরকম, সমকোণী ত্রিভুজটা দেখতে ঠিক এরকম হয়, ঠিক আছে? যার একটা কোণ কত হয়, একটা কোণ 90 ডিগ্রি হয়, একটা কোণ কত হয়, একটা কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এটার একটা সমকোণী ত্রিভুজটা আমি কইতে পারি, ঠিক আছে? তো এটা কিন্তু এটার মতনই হইতেছে, এই যে পিকচারটা, এটা কিন্তু এই সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো, কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো ফর্ম করছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো এটা আমি এটার মতো দেখতে পাইছি, ঠিক আছে? এখন এই থিটা কোণের সাপেক্ষে তার সামনের বাহুটারে কি কওয়া হয়, এই বাহুটারে কি কওয়া হয়, আর এই বাহুটারে কি কওয়া হয়, এটি জানতে লাগবে। তো আমি কয়ে দিতেছি, এটি আমরা ট্রাইগোনোমেট্রিক রেশিও নামক একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে মূলত পড়ছি, ওই চ্যাপ্টারে মূলত পড়বো যে থিটা কোণের সাপেক্ষে তার সামনের বাহুটাকে কি বলে, এবং এই বাহুটাকে কি বলে, আর এই বাহুটাকে কি বলে। তো আমরা সবসময় জানবো, সবসময় খেয়াল রাখবা বা সবসময় মনে রাখবা যে থিটা কোণের সাপেক্ষে তার সামনের বাহুটা সবসময় কি হয়, সবসময় হয় লম্ব, অর্থাৎ পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার। থিটা কোণের সাপেক্ষে তার সামনের বাহুটা সবসময় কি হয়, লম্ব হয় বা পারপেন্ডিকুলার। যার সাথে কোণ করছে, যার সাথে কোণ করছে সেই বাহুটারে কি কওয়া হয়, সেই বাহুটারে কওয়া হয় ভূমি, সবসময় মনে রাখতে লাগবে। যার সাথে কোণ করছে সেই বাহুটারে কওয়া হয় ভূমি, বা ইংরেজিতে তার নাম হলো বেস, ইংরেজিতে তার নাম কি, তার বেস। তাহলে থিটা কোণের সাপেক্ষে তার সামনের বাহুটারে কওয়া হইতেছে কি, তার লম্ব, এবং যার সাথে কোণ করছে সেই বাহুটারে কওয়া হইতেছে ভূমি, যার সাথে কোণ করছে সেই বাহুটারে কওয়া হইতেছে ভূমি, ঠিক আছে? এবার তাহলে এই বাহুটারে কি কওয়া হইতেছে, এই বড় আকারের যে বাহুটা, এই বড় আকারের যে বাহুটা, যে বাহুটা এটার থেকে মূলত বড়, সেই বাহুটারে কওয়া হইতেছে কিতা, সেই বাহুটারে কওয়া হইতেছে অতিভুজ, সেই বাহুটারে কওয়া হইতেছে কিতা, সেই বাহুটারে কওয়া হইতেছে অতিভুজ বা হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস, ঠিক আছে? তো আমার বাংলার সাথে সাথে ইংলিশ টার্মটি যদি তুমি জানো, তাহলে পরবর্তী স্টেপে তোমার কোনো সমস্যা হবে না যদি তুমি কোনো ইংরেজিতে পরীক্ষা দিতে চাও, ঠিক আছে? তো কি করলাম, আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নামক দুইটা অক্ষরে ড্র করলাম, ড্র কইরা আমি কি করছি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখান দিয়া আমি একটা স্ট্রেট লাইনের ড্র করছি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখান দিয়া আমি একটা স্ট্রেট লাইনের ড্র করছি, ঠিক আছে? তো স্ট্রেট লাইনের ড্র করার পর কি হয়েছে, এই এক্স অক্ষের সাথে এই স্ট্রেট লাইনটা একটা থিটা কোণ করে রাখছে, এক্স অক্ষের সাথে এই স্ট্রেট লাইনটা একটা থিটা কোণে আনত। যদি এক্স অক্ষের সাথে এই এক্স অক্ষের সাথে এই স্ট্রেট লাইনটা থিটা কোণে আনত হয়েছে, এবার থিটা কোণে আনত হওয়ার ফলে কি হয়েছে, আমি কইতেছি এখানে এই স্ট্রেট লাইনের যে কোনো একটা পয়েন্টের থেকে আমি এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম, স্ট্রেট লাইনের যে কোনো একটা পয়েন্টের থেকে আমি এক্স অক্ষের উপর যে কোনো এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম, হ্যাঁ লম্ব অঙ্কন করছি, ধরলাম এ বি, আমি একটা লম্ব অঙ্কন করলাম, ওকে? এখন এই থিটা কোণের সাপেক্ষে এই তিনটা বাহু সম্বন্ধে তোমার ধারণা ক্লিয়ার রাখতে লাগবে যদি তুমি ডিফারেন্সিয়েশন ব্যাপারটা বুঝতে চাও, ঠিক আছে? তাহলে থিটা কোণের সাপেক্ষে এই তিনটা বাহু সম্বন্ধে তোমার ধারণা ক্লিয়ার রাখতে লাগবে। আমি আবারও কইতেছি যে থিটা কোণের সাপেক্ষে এই তিনটা বাহুর নাম কি কি হয়। থিটা কোণের সাপেক্ষে এর সামনের বাহুটাকে সবসময় বলবা লম্ব, থিটা কোণের সাপেক্ষে এই সামনের বাহুটাকে সবসময় লম্ব বলা হয়, এবং থিটারা করছে যার সাথে তারে ক হইতেছে ভূমি, কারণ ভূমির সাথে কোণ করি সে উপরের দিকে
আগায়। তাহলে থিটা কোণ যার সাথে করছে তারে কয় হইতেছে ভূমি, এবং এই দুইটা বাহুর থেকে সব থেকে যে বাহুটা বড় ওইটারে কয় হইতেছে কিটা, ওইটারে কয় হইতেছে অতিভুজ অর্থাৎ হাইপোটেনিয়াস। এজ ইট ক্লিয়ার? তো এতটুকু ক্লিয়ার হওয়ার পর আমি বলতে চাইছি একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা হলো এখানে যে থিটা কোণটা করছে এই থিটা কোণটারে আদৌ কি কওয়া হয়, এই থিটা কোণটারে আদৌ কি কওয়া হয় সেই জিনিসটা আমি বুঝবো এখন। তো সবাই একটু ভালোভাবে বুঝো, আমি বলতে চাইছি একদম কনসেপচুয়ালি বুঝাবো, যাতে তোমার কোনো সমস্যার সম্মুখীন না হয়। ওকে, যাতে তোমার কোনো সমস্যার সম্মুখীন না হয়। তো এই থিটা কোণটা যদি এখন এই থিটা কোণটা থেকে আমি যদি ট্যান থিটা বার করি, আমি তো এখানে একটা সমকোণী ত্রিভুজ যেহেতু ফর্ম হয়েছে, এখানে যেহেতু একটা সমকোণী ত্রিভুজ ফর্ম হয়েছে, তার জন্য আমি এখানে যে কোনো ত্রিভুজরে যে কোনো মানে উপাংশটাই বলতে পারি, আমি এখান থেকে একটা ট্যান থিটাকে ডিনোট করব, কারণ আমি জানি যে সমকোণী ত্রিভুজ থেকে 6টা ত্রিকোণমিতিক অনুপাত্রে আমি ধারণা করতে পারি। 6টা ত্রিকোণমিতিক অনুপাত কিরকম, এরকম সাইন, কস, ট্যান, কসেক, সেক, কট, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত এই সমকোণী ত্রিভুজ থেকে জানা যায়। যদি আমি ট্রাইগোনমেট্রিক রেশিওর চ্যাপ্টারটি পড়াই, এই ভিডিওতে অবশ্যই আমরা পড়াবো, ট্রাইগোনমেট্রিক রেশিওর উপর একটা ভিডিও আসবে। এই ভিডিওতে আমরা সাইন, কস, টেন, কসেক, সেক, কট সম্বন্ধে সমস্ত ধারণা ক্লিয়ার রাখবো। তো এখন তোমরা একটু মনে রেখে দাও যে সাইন, কস, টেন, কসেক, সেক, কট এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত এই সমকোণী ত্রিভুজটা থেকে জানতে পারি। ঠিক আছে? তো এখন আমার মূলত কোন ত্রিকোণমিতিক অনুপাতটা দরকার, এখন মূলত আমি এখান থেকে ট্যান থিটা বার করব। তো ট্যান থিটা বার করছি। এখন একটা জিনিস নজর দাও, এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে আমি এই অক্ষটাকে কি করছিলাম, এক্স অক্ষ, অবশ্যই এক্স অক্ষ, আর এটা হলো ওয়াই অক্ষ। এখন এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে তার পাশাপাশি পাশাপাশি যে বাহুটা, তার পাশাপাশি পাশাপাশি যে বাহুটা, এই বাহুটারে কি কইতেছে, এই বাহুটারে কইতেছে ওয়াই অক্ষ। ঠিক আছে? আর এই বাহুটারে কি কইতেছে, এই বাহুটারে কইতেছে কিটা, এক্স অক্ষ। বুঝাছি? এখন আমি এখান থেকে যদি ট্যান থিটা ডিনোট করি, এখন আমি এখান থেকে যদি ট্যান থিটা ডিনোট করি, এখন আমি এখান থেকে যদি ট্যান থিটা ডিনোট করি তাহলে কিরকম সমস্যার সম্মুখীন হইতেছে তার দিকে আমরা একটু নজর দেব। এখন এখান থেকে যদি আমি ট্যান থিটা ডিনোট করি, হ্যাঁ, তো এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ থেকে আমি 6টা ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে ধারণা থাকতে পারে। 6টা ত্রিকোণমিতিক অনুপাত কিরকম হচ্ছে, একটা হচ্ছে সাইন, কস, টেন, আমরা জানি যে সাইন, কস, টেন, কসেক, সেক, কট এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে আমরা ধারণা রাখতে পারি। ঠিক আছে? এখন আমার এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কোনো কাজ নেই। এখন আমার কি দরকার, এখন দরকার হচ্ছে আমার ট্যান থিটা, এখন দরকার হচ্ছে আমার ট্যান থিটা। তো আমি ট্যান থিটা যদি পরিমাপ করি, তো ট্যান থিটা হচ্ছে কি, ট্যান থিটা হচ্ছে, আচ্ছা ট্যান থিটার সূত্রটা আমরা কি জানি, আর ট্যান থিটা মানে আমরা জানি যে লম্ব বাই ভূমি। এই সমস্যাটি একটু হবে এখন, তো আমি বলে দিচ্ছি যে কোনটারে কি কয়, একটু আমি একটু সাইক্লি বলে দিচ্ছি যে কোনটারে কি হয়। এখন বলো, এখন যদি আমাকে সাইন থিটা বলে, এখন যদি আমাকে সাইন থিটা বলে, একটু নজর দেবে, এখন যদি একটু নজর দেবে, এখন যদি আমাকে সাইন থিটা বলে, সাইন থিটা মানে কি হয়, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে লম্বরে অতিভুজ দিয়ে ডিভাইড করার পর আমি সাইন থিটা পাই। লম্বরে অতিভুজ দিয়ে ডিভাইড করার পর আমি সাইন থিটা পাই। ক্লিয়ার? এখন আমার নেক্সট ত্রিকোণমিতিক অনুপাতটা কি, কস। কসের কি কওয়া হয়, কস থিটারে কওয়া হয় ভূমি বাই অতিভুজ। কস থিটারে কওয়া হয় ভূমি বাই অতিভুজ। ঠিক আছে? তাহলে সাইন থিটারে কওয়া হয় কিটা, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব এটারে কওয়া হইতেছে আর অতিভুজ এটারে কয়। এইটু মুখস্থ রাখতে লাগবো। তোমার এটিগুলা যদি তুমি মুখস্থ না করো তাহলে তুমি কতক্ষণ বুঝে বুঝে করবে। তোমার পরীক্ষা পারপাসে যদি তুমি ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কগুলো করো, তুমি দেখবে যে এই সূত্রগুলি তুমি যদি নাই জানো তাহলে তুমি ত্রিকোণমিতিকের কোনো অঙ্কই করতে পারবে না। তো
আমার সাজেশন হলো এই সূত্রগুলোকে মনে রাখা। প্রথম যখন তোমরা করছো তো প্রথম করার সময় এগুলো কোনোরূপভাবেই মনে থাকবে না। তোমার যদি প্র্যাকটিস করো তাহলে এই অনুপাতগুলো তোমরা মনে থাকবে, ঠিক আছে? তো সাইন থিটারে কি কওয়া হইতেছে? সাইন থিটারে কওয়া হইতেছে লম্ব বাই অতিভুজ। কস থিটারে কওয়া হইতেছে কিতা? কস থিটারে কওয়া হইতেছে ভূমি বাই অতিভুজ। তারপর নেক্সট হইতেছে কিতা? ট্যান থিটা। ট্যান থিটারে কি কওয়া হইতেছে? ট্যান থিটারে কওয়া হইতেছে লম্ব বাই ভূমি। ট্যান থিটারে কওয়া হইতেছে লম্ব বাই ভূমি। সাইন থিটারে কওয়া হইতেছে লম্ব বাই অতিভুজ। লম্বরে কওয়া হয় পারপেন্ডিকুলার আর অতিভুজের কওয়া হয় হাইপোটেনিয়াস। এই ইংলিশ টার্মটা যদি পারো তাহলে মনে রেখে দিও। এই ইংলিশ টার্মগুলো যদি পারো তাহলে মনে রেখে দিও। কস থিটারে কওয়া হইতেছে ভূমি বাই অতিভুজ। ভূমিরে কওয়া হইতেছে বেস আর অতিভুজের কওয়া হইতেছে হাইপোটেনিয়াস। ওকে, সেম ভাবে ট্যান থিটারে কওয়া হইতেছে কি? তার ট্যান থিটারে কওয়া হইতেছে লম্ব বাই ভূমি। লম্বরে ইংরেজিতে কওয়া হয় পারপেন্ডিকুলার, সবাই জানি। আর ভূমির ইংরেজিতে কওয়া হয় কি? তা বেস, সবাই জানি। তো এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের এই সমকোণী ত্রিভুজের অনুপাতগুলো আমি লিখলাম, সাইন কস ট্যান। এবার কসেক সেক কট ওইগুলা বাকিগুলা কিভাবে আসছে আমরা নজর দেব। এখন আমরা দেখছি যে কস থিটা, এখন আমরা দেখছি যে কস সাইন কস ট্যান কসেক, কসেক থিটা। আচ্ছা, কসেক থিটারে কি কওয়া হয়? আমরা সবসময় মনে রাখবো যে কসেক থিটারে কওয়া হইতেছে কি? তা কসেক থিটা হইতেছে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। কসেক থিটারে কওয়া হইতেছে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। এবার সেক থিটারে কওয়া হইতেছে কি? তা সেক থিটারে কওয়া হইতেছে আমার অতিভুজ বাই ভূমি, অর্থাৎ হাইপোটেনিয়াস বাই বেস। আর কট থিটারে কওয়া হইতেছে কি? তা কট থিটারে কওয়া হইতেছে ভূমি বাই লম্ব, অর্থাৎ বেস বাই পারপেন্ডিকুলার। এগুলো হলো 6টা ত্রিকোণমিতিক অনুপাতের এই সমকোণী ত্রিভুজটিকটা তার মানে ডেফিনেশন। অর্থাৎ 6টা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে, মানে 6টা ত্রিকোণমিতিক অনুপাতে ডিফাইন করার লেগা এই সমকোণী ত্রিভুজটিটা কিভাবে ডিফাইন করা যায় 6টা ত্রিকোণমিতিক অনুপাতকে। 6টা ত্রিকোণমিতিক অনুপাতকে এই সমকোণী ত্রিভুজটিকা কিভাবে ডিফাইন করা যায় তার একটা নমুনা আমি দেখাই দিলাম এখানে, ঠিক আছে? তো একটু জিনিস লক্ষ্য রাখো, আমি আবারও বলছি। সাইন থিটাকে কি বলছিলাম আমরা? সাইন থিটাকে বলছিলাম লম্ব বাই অতিভুজ, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। ওকে, সবসময় জিনিসটা মনে রাখবে যে যার সাথে থিটা কোণ করব সবসময় যে এরকম মানে সমকোণী ত্রিভুজটা এরকম হবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। তো মনে রাখবে সবসময় এইভাবে, যার সাথে কোণ করব তার সামনের বাহুটা সবসময় লম্ব হইব। যার সাথে কোণ করব তার সামনের বাহুটা সবসময় লম্ব হইব, এবং যার সাথে কোণ করে সে আগে বাড়িতেছে, মানে যার সাথে সে কোণ করছে তারে কওয়া হইতেছে ভূমি, ঠিক আছে? এবং বাকি বাহুটারে কওয়া হইতেছে অতিভুজ। এইভাবে মনে রাখতে লাগবে। কিভাবে মনে রাখতে লাগবে আমরা জানছি। যার সাথে কোণ করছে তার সামনের বাহুটাকে বলা হইতেছে লম্ব, এবং যার সাথে কোণ কইরা রাখছে অলরেডি তারে কওয়া হইতেছে ভূমি, এবং বাকি বাহুটারে কওয়া হইতেছে অতিভুজ। লম্বরে কওয়া হইতেছে পারপেন্ডিকুলার, লম্বরে কওয়া হইতেছে পারপেন্ডিকুলার, তাই আমি পি দিয়ে নোট করলাম। ভূমিরে কওয়া হইতেছে বেস, আর অতিভুজরে কওয়া হইতেছে হাইপোটেনিয়াস, ঠিক আছে? তাই আমি এই ত্রিভুজটিকা, সমকোণী ত্রিভুজটিকা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতে কিভাবে ডিফাইন করা যায় তা আমি দেখাইলাম। প্রথমে কি করলাম? সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। কস থিটা হইতেছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বেস বাই হাইপোটেনিয়াস। ট্যান থিটা হইতেছে লম্ব বাই ভূমি, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস। আর কসেক থিটা হইতেছে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। সেক থিটা হইতেছে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ হাইপোটেনিয়াস বাই বেস। আর কট থিটা হইতেছে ভূমি বাই লম্ব, অর্থাৎ বেস বাই পারপেন্ডিকুলার। এখন একটা জিনিস নজর দেবে সবাই, নজরটা কি?
আমরা সাইন থিটার ঠিক অপোজিটটা পাইতেছি কি তা কস থিটা ও কসেক থিটা। তুমি একটু নজর দাও, সাইন থিটার আমি অপোজিটটা হইতেছি কি তা কসেক থিটা। হ্যাঁ, একটু ভালো করে জিনিসটা বুঝো, তাহলে শিখতে সমস্যা হবে না। আমি বোঝাচ্ছি কিভাবে, দেখো আমি বোঝাচ্ছি যে কিভাবে। দেখো এখানে আমি সাইন থিটা পাইছি কি তা লম্ব বাই অতিভুজ, কিন্তু কসেক থিটা কিন্তু আমি অতিভুজ বাই লম্ব পাইছি, ঠিক আছে। তাহলে সাইন থিটার রেসিপ্রোকাল কি হইতাছে কসেক থিটা কইতে পারি। হ্যাঁ, সাইন থিটা আমি পাইছি লম্ব বাই অতিভুজ, কসেক থিটা পাইছে কি তা অতিভুজ বাই লম্ব। হ্যাঁ, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কসেক থিটা অতিভুজ বাই লম্ব। হ্যাঁ, তাহলে তো আমি কইতে পারতেছি যে এখানে সাইন থিটাটা কসেক থিটার রেসিপ্রোকাল, ঠিক আছে। মানে আমি এখানে কইতে পারতেছি যে সাইন থিটাটার মান হইতেছে 1 বাই কসেক থিটা, ঠিক আছে নি। সাইন থিটাটা মানে হইতেছে 1 বাই কসেক থিটা। এগুলো আমি আদৌ ট্রাইগোনোমেট্রিক রেশিওতে বুঝাবো ভালোভাবে। তো একটু এখানে কনসেপ্টটা বোঝার জন্য তোমরা একটু মানে লিখে রেখে দিতে পারো কিভাবে লিখছি আমরা। তো আমরা সাইন থিটাকে বলছি কি তা কসেক থিটার রেসিপ্রোকাল। সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কসেক থিটা, ঠিক আছে। সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কসেক থিটা। তো আমরা বোঝাতে চলছি যে সাইন থিটা কিভাবে দেখছি আমরা। সাইন থিটা যেহেতু আমরা লম্ব বাই অতিভুজ দেখছি, কসেক থিটাকে আমরা অতিভুজ বাই লম্ব লিখেছি, তাই সাইন থিটা বলছি কসেক থিটার রেসিপ্রোকাল, ঠিক আছে। কিন্তু কসেক থিটা কিন্তু কোনোদিনও সাইন থিটার রেসিপ্রোকাল হইতে পারতো না। রেসিপ্রোকাল শব্দের অর্থ হইল অন্যান্য। তো আমি অন্যান্য কইতে পারতেছি, তো এখানে কইতেছি যে সাইন থিটাটা 1 বাই কসেক থিটার ইকুয়াল, কিন্তু কসেক থিটা কিন্তু কোনোদিনও 1 বাই সাইন থিটা হইতে পারতো, এটা আমি কইতেছি, ঠিক আছে। তো এরকম কোনো শর্ত নেই। সাইন থিটা 1 বাই কসেক থিটা আমরা জানি, কিন্তু কসেক থিটা কোনোদিন 1 বাই সাইন থিটা কইতে পারি। ঠিক আছে, আমি কইতে পারি। সাইন থিটা যেহেতু আমরা 1 বাই কসেক থিটা কইতেছি, তাহলে কসেক থিটা তো 1 বাই সাইন থিটা হইবই। আমি তো তখন কি কইতেছিলাম, এতক্ষণ কিন্তু ঠিক হইতেছিল না। তাহলে সাইন থিটা 1 বাই কসেক থিটা আমি লিখলাম, ঠিক আছে। তো এই জিনিসটা আমি এখান থেকে জানলাম, ঠিক আছে। এবার আরেকটা জিনিস দেখো, এখানে আছে কত কস থিটা ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা দেখো কত অতিভুজ বাই ভূমি। তাহলে আমি কইতে পারতেছি যে কস থিটাটা কি তা সেক থিটার রেসিপ্রোকাল। মানে আমি কস থিটাও পাইছি কি তা কস থিটাও পাইছি 1 বাই সেক থিটা, কস থিটা পাইছি 1 বাই সেক থিটা। তাহলে কস থিটা যদি 1 বাই সেক থিটা হয়, তাহলে সেক থিটা কি হইতাছে 1 বাই কস থিটা অবশ্যই। সাইন থিটা যদি 1 বাই কসেক থিটা হয়, তাহলে কসেক থিটা 1 বাই সাইন থিটা। সাইন থিটা যদি 1 বাই কসেক থিটা হয়, কসেক থিটা 1 বাই সাইন থিটা, ঠিক আছে। এবার ট্যান থিটার দিকে দেখো, ট্যান থিটা মানে কত লম্ব বাই ভূমি, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে কট থিটা কত হইতাছে ভূমি বাই লম্ব, অর্থাৎ বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে আমি কট থিটাও পাইতেছি কি তা কট থিটা, সরি ট্যান থিটাও কি পাইতেছি ট্যান থিটা, ট্যান থিটা তাহলে ট্যান থিটারও পাইতেছি কিতা ট্যান থিটারও পাইতেছি আমি কিতা এটা রেসিপ্রোকাল, ঠিক আছে, ঠিক আছে। বা আরেকটা ভাবে মনোযোগ দিয়ে বলতে পারো, যেটা আমি পরবর্তী জিনিসে বোঝাবো কিভাবে বুঝতে পারো। আরেকটা জিনিস হলো আমরা ট্যান থিটাকে বলতে পারি কিতা সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটাকে বলতে পারি কিতা, এগুলো আমরা ট্রাইগোনোমেট্রিক রেশিওতে পড়াবো। এটা যেহেতু ডিফারেন্সিয়েশনের উপর চ্যাপ্টারটা হচ্ছে, তাই আমি এগুলো এখানে আনছি না বলে আমরা পড়াইনি এরকম না, কিন্তু আমি পরবর্তীতে পড়াবো যখন আমি ট্রাইগোনোমেট্রিক রেশিও নিয়ে ভিডিও করবো, ঠিক আছে। তো কট থিটা কত, কট থিটা হলো কস থিটা বাই কস থিটা বাই কস থিটা বাই সাইন থিটা। তো ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা ইকুয়ালস টু কস থিটা বাই সাইন থিটা। এগুলো আমরা পরবর্তীতে যখন ট্রাইগোনোমেট্রিক রেশিও চ্যাপ্টারটা নিয়ে বুঝবো, তখন আমরা এগুলোকে আরো ব্রিফলিতে মানে আরো ডেসক্রাইব করব, ঠিক আছে। তো আমি এখানে এই জিনিসটা বুঝতে পারতেছি, আমি এখানে বুঝাতে চাইছি যদি তুমি সাইন কস ট্যান এই তিনটা অনুপাত মনে রাখো, যদি তুমি সাইন কস ট্যান এই তিনটা অনুপাত মনে রাখো, তাহলে বাকি তিনটা অনুপাত তুমি এই তিনটার হেল্পের সাহায্যে মনে রাখতে পারবা, ঠিক আছে। যদি তুমি সাইন কস ট্যান এই তিনটা কোণের অনুপাত মনে রাখো, তাহলে তুমি কসেক সেক কট এই তিনটা কোণের অনুপাত খুব ইজিলিতে মনে রাখতে পারবা। কেমনে, আমি দেখতে পাইতেছি যে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়,
তাহলে কসেক থিটা তো ভাই এটার উল্টাটা, অতিভুজ বাই লম্ব। হ্যাঁ, আমি সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ জানি, তাহলে কসেক থিটা আমার আর জানতে হচ্ছে না, আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আমি কি করে দিচ্ছি? আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি, অর্থাৎ অতিভুজ বাই লম্ব করে দিচ্ছি। ওকে, তাহলে তুমি এবার তুমি যদি কস থিটা জানো, তাহলে তোমার আর সেক থিটা জানতে হচ্ছে না। কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে তোমার মনে রাখতে পারবে যে সেক থিটাটা কি, তা অতিভুজ বাই ভূমি। কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে সেক থিটাকে তোমাকে আর মনে রাখতে হচ্ছে না। সেক থিটা হবে কি, তা কস থিটার ঠিক পুরো উল্টোটা, মানে অতিভুজ বাই ভূমি। সেম ভাবে ট্যান থিটাকে তুমি যদি মনে রাখো লম্ব বাই ভূমি, তাহলে তোমার কট থিটা আর মনে রাখতে হচ্ছে না। কট থিটা কি হবে, ভূমি বাই লম্ব। তাহলে আমি বলতে পারছি একটু আগে যা বললাম, যে সাইন কস ট্যান এই তিনটা কোণকে যদি তুমি মনে রাখো, এই তিনটা কোণকে যদি তুমি মনে রাখো, এই তিনটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতকে যদি তুমি মনে রাখো, এই ত্রিভুজটাত্ত্বিকা, এই যে সমকোণী ত্রিভুজটাত্ত্বিকা যদি তুমি এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে ধারণা থাকে, তাহলে বাকি তিনটা তুমি এই তিনটার হেল্প নিয়ে করতে পারবে। ইজ ইট ক্লিয়ার? তো আমি এই কনসেপ্টটা আরো ভালোভাবে ট্রাইগোনোমেট্রিক রেশিও চ্যাপ্টারটাতে বোঝাবো। তো এখন আমরা ডিফারেন্সিয়েশনের দিকে নজর দিই। এই কথাগুলো হলো আমার যাতে এই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে সাহায্য করে। ওকে, তো আমরা বোঝাতে চলছি কি, তা এই চ্যাপ্টারটার উপর টপিক, তো আমরা বোঝাতে চলছি। তো তোমরা তো এতক্ষণ আমরা কি করলাম, এতক্ষণ আমরা এই সমকোণী ত্রিভুজটা থেকে কিরকম ত্রিকোণমিতিক অনুপাতগুলো ডিফাইন হয় তার সম্বন্ধে নজর দিলাম। এখন আমার আলোচ্য বিষয় ছিল ডিফারেন্সিয়েশন। এখন আমরা ডিফারেন্সিয়েশনটাকে বুঝবো। তো আমি কি বলছিলাম, আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষের, আমি কি করছিলাম, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখান দিয়ে একটা স্ট্রেট লাইনের ড্র করছি। এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখান দিয়ে আমি একটা স্ট্রেট লাইনের ড্র করলাম, যে স্ট্রেট লাইনটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখানে অবস্থিত। ঠিক আছে, এখন কি হয়েছে, এক্স অক্ষের সাথে এই স্ট্রেট লাইনটা যেহেতু এরকম ভাবে আছে, দেখো একটু, এক্স অক্ষের সাথে স্ট্রেট লাইনটা যেহেতু এরকম ভাবে আছে, এরকম ভাবে আছে, যদি কোনোভাবে কোনো জিনিস এরকম ভাবে একটা এভাবে একটা সরলরেখা আমার করে এইভাবে আছে, আর একটা এইভাবে আছে, আর একটা ধরো এইভাবে আছে, আর একটা ধরো এইভাবে আছে, ঠিক আছে, তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে আমি একটু বোঝাচ্ছি। তার মানে কি দাঁড়াচ্ছে আমি একটু বোঝাচ্ছি, যদি এরকম ভাবে থাকে, যদি এরকম ভাবে থাকে যে একটা এইভাবে যাচ্ছে, আর একটা এইভাবে, আর একটা এইভাবে, তার মানে এই যে ব্ল্যাক কালারটার সাথে এই যে ব্লু কালারটা, ব্ল্যাক কালারটার সাথে ব্লু কালারটা একটু কোণ করে আছে, একটু কোণ করে আছে, অর্থাৎ এইভাবে হেলানো ভাবে আছে। যদি এটা না থাকতো তাহলে আমি কইতে পারতাম না যে এটারে এভাবে কোণ করছে, আমার দরকার নেই। যেহেতু বলে কোণ তো করছে, যেহেতু এটা 90 ডিগ্রি, তো কোণ তো করবোই, অবশ্যই কোণ করবো, কিন্তু আমরা বলতে পারতাম না, আমরা এভাবেই বুঝতে পারছি। কিন্তু যখন এইভাবে কোনো একটা মানে স্ট্রেট লাইন থাকবে, তার মানে ব্ল্যাকটার সাথে ব্লুটা একটু সামান্য কোণ করে আছে, বুঝতে পারছি, সামান্য কোণ করে আছে। ওকে, তো এখন এক্স অক্ষের সাথে এই যে স্ট্রেট লাইনটা একটু কোণ করে আছে, তো এক্স অক্ষের সাথে যেহেতু এই স্ট্রেট লাইনটা একটু কোণ করে আছে, তা আমি এই সমকোণী ত্রিভুজ থেকে এতক্ষণ আমি কি করলাম, 6টা ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে জানলাম। তো এখন আমার কোন ত্রিকোণমিতিক অনুপাতটা দরকার, এখন আমার দরকার ট্যান থিটাকে। আচ্ছা, ট্যান থিটা আমি তখন কি বুঝলাম, ট্যান থিটা মানে আমি বুঝলাম ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান থিটা কি হচ্ছে, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা, আমি বলছিলাম যে থিটা কোণের সাপেক্ষে তার এই সামনের বাহুটাকে লম্ব বলা হয়, এবং যার সাথে কোণ করছে সেই বাহুটারে ভূমি কওয়া হয়, এবং যেটা বাকি রয়েছে সেটাকে কওয়া হইতেছে অতিভুজ। ঠিক আছে, তো এখানে ট্যান থিটা আমি কত জানো, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, অর্থাৎ ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব এখানে কত y, আর ভূমি এখানে কত x, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু y বাই x। তো এখানে যে বাইরেছে ট্যান থিটা ইকুয়ালস টু y বাই x, এটারই কয় হইতেছে এক্স্যাক্টলি তে স্লোপ, এটারে কয় হইতেছে এক্স্যাক্টলি তে স্লোপ বা নতি, স্লোপ বা নতি। তাহলে স্লোপ আর নতি কিচ্ছুই না, স্লোপ আর নতি হচ্ছে
যে থিটাটা আনত হইছে ওই থিটার যদি আমি ট্যান উপাংশ মানে ট্যানটাকে নিই, ওই থিটারের যদি আমি ট্যান নিই, থিটার যদি আমি ট্যান নিই, তাহলে আমি ট্যান থিটা নিলে আমি যে ফাংশন মানে যেটা আসছে ওইটার কইতেছে স্লোপ। তাহলে স্লোপ বোঝা গেল। স্লোপ কি তা? তাহলে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের স্লোপ ডিফাইন করতে হয়। তাহলে স্লোপটা ডিফাইন কিভাবে হচ্ছে? স্লোপটা ডিফাইন হচ্ছে যে এই থিটার যদি আমি ট্যান নিই, অর্থাৎ আমি ট্যান থিটা যদি ডিফাইন করি, তাহলে যেটা আসছে ওইটারে কইতেছে স্লোপ বা নতি। তো এখানে দেখতে পাইতেছো যে কোনো ক্ষেত্রে তার স্লোপ কিন্তু ঠিক আইব। স্লোপ স্লোপ এখানে থিটা, এখানেও থিটা। আবার এখানে তুমি মেজার করো, থিটি পাবে। এটা যদি এভাবে বাড়তে থাকতো, তুমি যদি এখানে মেজার করতে, তাহলে কিন্তু থিটি পাবে, তোমরা থিটি পাবা। তো কথাটা দাঁড়াইতেছে, আমি যখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষরে অ্যাজিউম করে একটা স্ট্রেট লাইনের তার মাঝখান বরাবর ড্র করছি, তখন তার ক্ষেত্রে কিন্তু যে থিটা কোণগুলো আইছে, অর্থাৎ তার ক্ষেত্রে যে থিটা কোণগুলো আমি দেখছি সব থিটা কোণগুলো কিন্তু সেম আইছে। তা আমি এই কথাটা বোঝাতে চাইছি যে কোন একটা স্ট্রেট লাইনের স্লোপ বার করা কিন্তু খুব সহজ। কোন একটা স্ট্রেট লাইনের স্লোপ বার করা খুব সহজ। কারণ কে রে? কারণ স্ট্রেট লাইনের স্লোপ বার করতে গেলে আমি সবগুলা পয়েন্টে কি হইতেছে, সবগুলা পয়েন্টে স্লোপ ইকুয়াল হইতেছে, যেহেতু এটা একটা স্ট্রেট লাইন। ঠিক আছে? কিন্তু যদি এই স্ট্রেট লাইন না হইয়া একটু আঁকা বাঁকা মানে অর্থাৎ একটু বক্র রেখার মতো মানে কার্ভ লাইন হয়, তাহলে আমি কি স্লোপ বের করতে পারুম? হ্যাঁ, না তো। তাহলে আমি কার্ভ লাইনের ক্ষেত্রে কোনো স্লোপ বার করতে পারি না। তুমি নিজেই দেখো না যে কার্ভ লাইনের ক্ষেত্রে কিভাবে স্লোপ বার হবে। এটা ধরো কোনো একটা এক্স অক্ষর ওয়াই অক্ষরে ধরলাম, ওয়াই অক্ষরে ধরলাম, আমি যদি এরকম কোনো একটা গ্রাফ মানে কার্ভ আঁকি, তাহলে এই ক্ষেত্রে কি কোনো স্লোপ বার হবে? তুমি দেখো, যদি তুমি এখানে কোনো একটা মানে মানে পয়েন্ট ধরো, তাহলে তুমি দেখবে যে এটা এইভাবে বাঁকানো ভাবে আছে। ঠিক আছে? এটা এইভাবে বাঁকানো ভাবে আছে। তো বাঁকানো লাইনের ক্ষেত্রে স্লোপ বার করা যায় না। কেমনে কেড়ে যায় না? তো দেখো, তুমি যদি এখানে এই যে এখানে একটা পয়েন্ট আছে, তুমি তো এখানে একটা স্পর্শক অঙ্কন করো। স্পর্শ মানে আমার তো ইজিলিতে কি উৎপন্ন করতে হবে? আমার উৎপন্ন করতে হবে একটা ত্রিভুজ। ত্রিভুজ উৎপন্ন করার পর আমার পয়েন্টগুলোকে স্পর্শক করতে হইব। দুইটা পয়েন্ট একটা একটার পাশে থাকতে হবে, দুইটা পয়েন্ট এক লগে থাকতে হইব। এটা আমি করতে লাগে। তো আমি যদি একটা স্পর্শ অঙ্কন করি, তো স্পর্শকটা কিভাবে আছে দেখো, তো স্পর্শকটা এইভাবে আছে। তো স্পর্শকটা এইভাবে দিতেছে, এটার বলছে একটা স্পর্শ। ঠিক আছে? আমি যদি এখানে যদি একটা ত্রিভুজ মানে পয়েন্ট ড্র করি, তো আমি এখানে যদি দেখি একটা স্পর্শক যদি আঁকি, তো স্পর্শকটা কিভাবে আছে? স্পর্শকটা এইভাবে আইতেছে। তো আমি এই ক্ষেত্রে যদি আমি যদি এই ক্ষেত্রে কোন একটা থিটা কোণ রে দেখি, আবার এই ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে থিটা কোণটা এতটুকু হচ্ছে, আবার এই ক্ষেত্রে থিটা কোণটা এতটুকু হচ্ছে। তো দেখো, আবার যদি আমি এখানে স্পর্শক অঙ্কন করো, স্পর্শক অঙ্কন করো, তারপর এই ক্ষেত্রে থিটা কোণটা কি হচ্ছে? এরকম হচ্ছে। তো দেখো, একটাখানি থিটা কোণ একটু বড়, তার থেকে একটু বড়, মানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এই স্ট্রেট লাইনের মতো থিটা কোণটা আসছে না। বুঝছিনি? দেখো, প্রত্যেকটা পয়েন্টে এই থিটা কোণের মতো স্ট্রেট লাইনটা আসছে না। তো থিটা কোণটা কিরকম আসছে? কিছু লাইনে বড়, কিছু লাইনে ছোট, কিছু লাইনে তার থেকে অনেক বড় আসছে যদি আমি স্পর্শক অঙ্কন করি। আর একটা কথা হচ্ছে, এখানে কোনোভাবেই একটা ত্রিভুজ কিন্তু অঙ্কন হবে না। কারণ ত্রিভুজ কিভাবে হবে? এরকম বেঁকা লাইনের মতো কোনো ত্রিভুজ আমি আজ পর্যন্ত দেখিনি। তো এরকম ত্রিভুজ কখনো সম্ভব নয়। তো ত্রিভুজ যেহেতু সম্ভব নয়, তাহলে এটা স্লোপ ফাইন্ড করাও সম্ভব নয়। স্লোপ বার করাও সম্ভব নয়। ত্রিভুজ যেহেতু অঙ্কন করা সম্ভব নয়, তাই এখানে স্লোপ বার করা কোনো মতেই সম্ভব নয়। তাহলে কিভাবে করব আমরা? তাহলে তুমি কি কোনোদিনও দেখেছো যে এরকম এরকম ত্রিভুজ হতে এরকম এরকম
ধরি এরকম ভাবে আর কি, এই এরকম ভাবে আর এরকম 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 ভাবে কোনো ত্রিভুজ এঁকেছো তোমরা কখনো? এরকম ভাবে তো ত্রিভুজ হয় না। তুমি দেখো এটা স্ট্রেট লাইন হচ্ছে, এটাও স্ট্রেট লাইন হচ্ছে, আর এটা এভাবে কার্ভ লাইন হচ্ছে। এখন এরকম ভাবে কোনো কি কোনো ত্রিভুজ হয়? এরকম ভাবে কি কখনো ত্রিভুজ হয় না, এরকম ভাবে কখনো ত্রিভুজ নয়। তো আমরা একটা জিনিস তখন বুঝলাম, কি বুঝলাম? একটা জিনিস বলতে পারছি যে কিটা, একটা জিনিস হলো আমরা স্ট্রেট লাইনের ক্ষেত্রে স্লোপ অর্থাৎ নতি বার করতে পারছি, কিন্তু কার্ভ লাইনের ক্ষেত্রে কোনো নতি বার করতে পারছি না। কারণ কার্ভ লাইনের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে স্পর্শক মানে সেম আইতেছে না, প্রত্যেকটা পয়েন্টে স্পর্শক সেম আইতেছে না, যার ফলে থিটা কোণগুলো কিন্তু একটা বড় ছোট বড় ছোট বড় ছোট এইভাবে ক্রমান্বয়ে বাড়তে কমতে থাকতেছে। ঠিক আছে? তো যার লেগে স্লোপটা অঙ্কন করতে হবে পারতেছি না। স্লোপ অঙ্কন করার দুইটা টেকনিক, একটা হলো ত্রিভুজ অঙ্কন করতে হবে, ত্রিভুজ অঙ্কন করতে হবে, ত্রিভুজ অঙ্কন করতে হবে, আর একটা হলো দুইটা পয়েন্টের স্পর্শক করতে লাগবে, দুইটা পয়েন্ট স্পর্শক হইতে লাগবে, স্পর্শক হইতে হইব। ঠিক আছে? তাইলে আমি কি করুম? তাইলে আমি স্লোপ বুঝতে পারুম বা স্লোপটা আমি ভাবতে পারবো। তো এটা হলো আজকে মানে কিভাবে আমরা স্লোপটা অঙ্কন করি। স্ট্রেট লাইনের ক্ষেত্রে স্লোপ অঙ্কন করা খুব সহজ, কার্ভ লাইনের ক্ষেত্রে স্লোপ অঙ্কন করা সহজ নয়। কার্ভ লাইনের ক্ষেত্রে স্লোপ অঙ্কন করতে গেলে, কার্ভ লাইনের ক্ষেত্রে স্লোপ অঙ্কন করতে গেলে এরকম নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেটা আমরা এখন বোর্ডে দেখাচ্ছি। ওকে, তো এখন আমরা একটা সুন্দরভাবে একটা স্ট্রেট লাইনের নতি কিভাবে বার করতে হয় তা শিখব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কোনো একটা স্ট্রেট লাইনের নতি বার করা যায়। তো স্ট্রেট লাইনের নতি বার করার জন্য আমি এরকম একটা পিকচারকে ড্র করলাম। সো পিকচারটার মধ্যে কিরকম হবে ঘটনা ঘটছে তা আমরা দেখব। পিকচারটার মধ্যে ঘটছে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নামক দুটো অক্ষর আমি অ্যাজিউম করলাম। অ্যাজিউম করে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখান দিয়ে আমি একটা স্ট্রেট লাইনের ড্র করলাম, এবং স্ট্রেট লাইনের দুইটা পয়েন্ট নিলাম, একটা পয়েন্টে ধরলাম x1 y1 আর একটা পয়েন্টে ধরলাম x2 y2। এখানে এর মান মানে এর জায়গায় x1, y1 তার মানে হইতেছে এর কোঅর্ডিনেট অর্থাৎ এর স্থানাঙ্ক x1 y1, আর বি এর কোঅর্ডিনেট অর্থাৎ বি এর স্থানাঙ্ক x2 y2। যদি এই ব্যাপারগুলো ক্লিয়ার না থাকে তাহলে একটু সাইডে আই, সাইডের মধ্যে একটু বোঝাচ্ছি আমরা কিভাবে। ধরলাম আমি এখানে একটা x অক্ষ আর একটা y অক্ষর আমি অ্যাজিউম করলাম, একটা এখানে x অক্ষ আর এখানে একটা y অক্ষ আমি অ্যাজিউম করলাম। যদি মনে করো এখানে কোন একটা পয়েন্ট রে আমি কই 3,4, 3,4 যদি কই কোন একটা পয়েন্ট রে যদি আমি 3,4 কই, তো 3,4 তার মানে হচ্ছে প্রথম অক্ষ প্রথম যে লেটারটা আছে এই লেটারটা x অক্ষরে বুঝাইতেছে, আর দ্বিতীয় যে লেটারটা আইতাছে এই লেটারটা y অক্ষরে বুঝাইতেছে। ঠিক আছে? তো প্রথম যে অক্ষরটা এই অক্ষরটা বুঝাইতেছে x এর, আর দ্বিতীয় যে অক্ষরটা ওই অক্ষরটা বোঝানো হইতেছে y এর, দ্বিতীয় অক্ষরটা বোঝানো হইতেছে y এর। ঠিক আছে? তো 3,4 এর মানে হচ্ছে যে x অক্ষ বরাবর প্রথমে সে 3 ঘর গেছে, যেহেতু এখানে 3,4 আছে মানে 3 এর মানে হচ্ছে x এর বোঝানো হইতেছে, আর 4 এর মানে হইতেছে y এর বোঝানো হইতেছে। তাহলে 3,4 এর মানে হইতেছে যে x অক্ষ বরাবর প্রথম 3 ঘর গেলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর গেলাম, আর y অক্ষ বরাবর 4 ঘর উঠলাম, এই 1 ঘর এই 2 ঘর এই 3 ঘর এই 4 ঘর উঠলাম। তো 4 ঘর ওঠার পর আমি 3,4 নামক এরকম একটা কোঅর্ডিনেট পাচ্ছি, এরকম একটা কোঅর্ডিনেট পাচ্ছি। তো এখানে এই জিনিসটি বোঝানো হইতেছে যে এর কোঅর্ডিনেট x1, y1 তার মানে হইতেছে যে এ বরাবর সে কি হইতেছে, এ বরাবর সে x1 ঘর গেছে, আর বি আর y বরাবর সে এ বরাবর সে x1 ঘর গেছে, মানে x অক্ষ বরাবর সে x1 ঘর গেছে, আর y অক্ষ বরাবর সে কি করছে, y অক্ষ বরাবর সে y1 ঘর গেছে, y অক্ষ বরাবর সে y1 ঘর গেছে। বুঝতেছি? এখানে দুটো জিনিসটা ক্লিয়ার। সেম ভাবে b এর কোঅর্ডিনেট যেহেতু x2 y2, তো সে এখান থেকে b বরাবর সে কত দূর গেছে,
বি বরাবর সে x2 অক্ষ গেছে, মানে x2 যেহেতু ক হইতেছে x2, আর y অক্ষ বরাবর x অক্ষ বরাবর x2 অক্ষ গেছে, আর y অক্ষ বরাবর y2 অক্ষ গেছে, y অক্ষ বরাবর y2 অক্ষ গেছে, y অক্ষ বরাবর y2 অক্ষ সে গেছে, y অক্ষ বরাবর সে y2 অক্ষ গেছে। ঠিক আছে, এখানে আমি জিনিসটা ক্লিয়ার করলাম। ওকে, তো এখানে এই স্থানাঙ্কের ব্যাপারটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা সামনের দিকে আগাই। তো এবার কথা হইতেছে, আমি যদি এখানে কোনো স্লোপ বার করি, এবার দেখো আমি কি করছি, এখানে এখানে কি করলাম, এখানে এইভাবে কোনো একটা জিনিসে যুক্ত করে দিলাম, এই পয়েন্টের সাথে আমি এইভাবে কোনো কিছুটা যুক্ত করে দিলাম। ঠিক আছে, যুক্ত করে দিছি। ঠিক আছে, এখন এদিকে একটা মানে কি হইতেছে, এদিকে একটা সমকোণী ত্রিভুজ ড্র হইতেছে, আর এদিকে একটা সমকোণী ত্রিভুজ ড্র হইতেছে। তো এখানে সমকোণী ত্রিভুজের থিটা কোণটা যত আইব, ওই দিকেও কিন্তু সমকোণী ত্রিভুজের থিটা কোণটা সেম আইব। এর উপরে তো ধারণা ক্লিয়ার সবাই? হ্যাঁ, এখানে সমকোণী ত্রিভুজের থিটা কোণটা যত আসবে, এখানেও কিন্তু সমকোণী ত্রিভুজের থিটা কোণটা সেম আসবে। ঠিক আছে, থিটা কোণটা কিন্তু সেম আইবে। তো সেম আইলে আমি এখানে কি কইতাছি, আমি যদি এই প্রথম এই প্রথম থেকে, প্রথম যে এটা আছে এইটার থেকে যদি আমি tan থিটা বের করতাম চাই, এটার থেকে যদি আমি tan থিটা বের করতাম চাই, তাহলে কত হইতাছে এটা থেকে tan থিটা বের করতে গেলে, এটাতে আমি tan থিটা বের করতাম গেলে তার মিনিংটা কি হইতাছে, তার মিনিংটা হইতাছে tan থিটা মানে কত, tan থিটা মানে আমরা জানি tan থিটা মানে হলো পারপেন্ডিকুলার বাই বেস, অর্থাৎ লম্ব বাই ভূমি। এটা আমরা সবাই জানি, tan থিটা হইতেছে পারপেন্ডিকুলার বাই বেস, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে tan থিটার মিনিং যদি এটা দাঁড়ায়, তো এখানে লম্ব কোনটা, লম্ব এটা, ভূমি কোনটা, ভূমি এটা। ঠিক আছে, লম্ব কোনটা, এটা, মানে এই ছোট্ট ত্রিভুজটার থেকে হইতাছে, যেটা আমি এই কোঅর্ডিনেট দিয়ে রাখছি, এই ছোট্ট ত্রিভুজটার থেকে tan থিটা হইতাছে আমি লম্ব বাই ভূমি। তো লম্ব হইতেছে এটা, ভূমি হইতেছে এটা। ঠিক আছে, লম্ব হইতেছে এটা, ভূমি হইতেছে এটা। তো লম্ব যদি এটা, ভূমি যদি এটা হয়, তাহলে কি হইতেছে, লম্ব তো আমি কইতে হইতেছে থিটা কোণের সাপেক্ষে সামনের বাহুটা লম্ব, যার সাথে কোণ করছে সেটা হলো ভূমি। থিটা কোণের সাপেক্ষে তো সামনের বাহুটা লম্ব, আর যার সাথে কোণ করছে সেটা হলো ভূমি। তো এই দুইটা যদি হয়ে থাকে, তাহলে আমি এটার লম্ব কইতেছি, এটার ভূমি কইতেছি, আর বাকি বাহুটারও ত্রিভুজ কইতেছি। আমি জানার দরকার নাই এখন, লম্ব বাই ভূমি যেহেতু এখানে আছে, লম্ব বাই ভূমি যেহেতু এখানে আছে, তো লম্ব বাই ভূমি আমি জানলাম। ঠিক আছে, এখন কথা দাঁড়াইছে এই পুরাটা এখান থেকে এখান অবধি, এখান থেকে এখান অবধি। আরে ভাই দেখো, এটা দেখো এই বি পয়েন্টের থেকে আমি এই পয়েন্টের নাম দিলাম পি, বি পয়েন্টের থেকে পি পয়েন্ট অবধি পুরাটা ডিসটেন্স রে কইতেছে কত, y2, পুরাটা ডিসটেন্স রে কইতেছে কত, y2। তো পি পয়েন্টের থেকে পি পয়েন্টের পুরাটা ডিসটেন্স রে যেহেতু y2 কইতেছে, আর এতটুক জায়গায় যেহেতু y1 কইতেছে, খেয়াল করবা বি পয়েন্টের থেকে, তো আমি এটার জানার দরকার নেই। দেখো আমি আবার কথাটা ভালো করে বুঝো, তো আমার দুইটা জানার দরকার নেই। দেখো আমি একটা জিনিস বোঝাচ্ছি, জিনিসটা হচ্ছে যে এখানে যে এ পয়েন্টে একটা কোঅর্ডিনেট আঁকছি না আমরা x1, y1, তো এখানে তো একটা থিটা কোণ আনত হইছে, থিটা কোণটা কিটা, ও তো যে থিটা কোণটা আমি দেখাইছি এখানে থিটা কোণটা। তো আমি এখানে কইতে চাইতেছি যে থিটা কোণ দুই ক্ষেত্রেই কিন্তু সেম, মানে প্রথম বেলায় যে থিটা কোণের মান আসবে, দ্বিতীয় বেলায় কিন্তু সেম থিটা কোণেরই মান আসবে। হ্যাঁ, তো যেহেতু দুইটা সেম আসবে, তো আমি যে কোনো একটা বার করি না, আমি বি এরটা বার করছি, এরটাকে ছেড়ে দিচ্ছি। আমি দুইটা বার করার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু দুইটা সেম আসছে, আমি যে কোনো একটাকে বার করছি। তো আমি এটাকে ছেড়ে দিচ্ছি, এর কোঅর্ডিনেট ওলাটাকে ছেড়ে দিচ্ছি, বি ওলাটাকে বার করছি, বি ওলাটাকে বার করছি। এখানে যেহেতু দুইটা কোঅর্ডিনেটই সেম দাঁড়াচ্ছে, সরি দুইটা কোণটাই, দুইটা থিটা কোণই সেম দাঁড়াচ্ছে, তাই আমি যে কোনো একটাকে বার করছি। আমি বি এর জন্যটাকে বার করছি, এটাকে ছেড়ে দিচ্ছি, বি এর জন্য বার করছি, এটাকে ছেড়ে দিচ্ছি। তো এখন কথা দাঁড়াইতেছে, আমি বি এর থেকে এই পি অফ দি ডিস্টেন্সটা, বি এর থেকে এই পি অফ দি ডিস্টেন্সটা কত কইতেছে, এখানে y2 কইতেছে। তা আমি বাইর করতেছি কোনটা, আমি বাইর করতে চাইতেছি এইখান থেকে এইখানে গিয়া এখানে নেমা, আবার সেটা যখন এইভাবে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করছে, সেটার বাহুর পরিমাপ আমি জানতে চাইতেছি, সেটার বাহুর পরিমাপ আমি জানতে চাইতেছি। অর্থাৎ
আমি বি পয়েন্টের থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্সটারে কয় হচ্ছে কত y2, বি পয়েন্টের থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটারে কয় হচ্ছে কত y2, ঠিক আছে। তো বি পয়েন্টের থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটারে যেহেতু y2 কয় হইতেছে, আমি y2 কইলাম, তো আমার জানার দরকার কোনটা, ও এই জায়গাটা দেখো। তো এই পুরাটা y2 আর এতটুক জায়গার দূরত্ব কত, এতটুক জায়গার দূরত্ব কত, এখান থেকে এখান অবধি দূরত্ব y1। দেখো এই পুরাটা এখান থেকে এখান অবধি হলো বি থেকে পি পর্যন্ত ডিসটেন্সটাকে কয় বা দূরত্বটা কয় হইতেছে y2, বি এর থেকে পি পর্যন্ত দূরত্বটা কয় হইতেছে y2, আর এতটুক জায়গারে কয় হইতেছে y1। অর্থাৎ এতটুক জায়গা বলতে বোঝানো হইতেছে এই এতটুক জায়গা বলতে বোঝানো হইতেছে মানে এই জায়গাটা। আরে ভাই বি এর থেকে পি পর্যন্ত ডিসটেন্সটাকে কয় হইতেছে y2, আর এতটুক জায়গা তার মিনিং হচ্ছে ঠিক সমান্তরাল ভাবে এতটুক জায়গা কয় হইতেছে কত y1। তো আমার দরকার কোন জায়গাটা, এটা। তো বড়টা y2 থেকে আমি যদি এই y1 কে বাদ দিয়ে দিই, y2 থেকে আমি যদি এই y1 কে বাদ দিয়ে দিই, তো আমার এই জায়গাটার পরিমাপ হচ্ছে কত y2 - y1। ক্লিয়ারলি দেখো, যদি ক্লিয়ার না হও তো আমি আবারও বলছি, আমি বি এর থেকে পি পর্যন্ত ডিসটেন্সটারে কত কয় হইতেছে, বি এর থেকে পি পর্যন্ত ডিসটেন্সটারে কয় হইতেছে y2। আমি y2 লিখলাম, কি y2 লিখলাম, ওকে। তো বি এর থেকে পি পর্যন্ত ডিসটেন্সটারে y2 কয় হইতেছে, ঠিক আছে। তারপরে এর থেকে s ধরলাম, এর থেকে s পর্যন্ত ডিসটেন্সটারে y1, আর এটার একদম সমান্তরাল ভাবে এখানে কত আছে y1। আরে এটা যদি y1 হয় তার সমান্তরাল ভাবে এখানে এটাও তো y1ই হইব, হ্যাঁ। তো বড়টা বি এর থেকে পি পর্যন্ত y2, আর এই ডিসটেন্সটা y1, এমনি এখান থেকে এখান অবধি y1। তো বাকিটা কত দিব, তো বাকিটা ইজিলিতে কয় হইতেছে y2 - y1, ঠিক আছে। তো আমি এই ডিসটেন্সটা পরিমাপ করলাম, এবার এই ডিসটেন্সটা পরিমাপ করব। এই ডিসটেন্সটা পরিমাপ করার লেখা এখানেতে ও, এই ও, এই ও থেকে এই পি পর্যন্ত ডিসটেন্সটারে কত হইতাছে, যেটা এইভাবে x অক্ষ বরাবর ও থেকে পি পর্যন্ত ডিসটেন্সটারে, এই ও থেকে পি পর্যন্ত ডিসটেন্সটারে কত হইতাছে, ও থেকে পি পর্যন্ত ডিসটেন্সটারে হইতাছে x2, ঠিক আছে। আর এই ও থেকে s পর্যন্ত ডিসটেন্সটারে হইতাছে x1, ঠিক আছে। মানে ও থেকে পি পর্যন্ত ডিসটেন্সটারে হইতাছে x2, আর ও থেকে s পর্যন্ত ডিসটেন্সটারে হইতাছে কত x1। তাহলে আমার এই জায়গাটার মান বার করা উচিত, আর এই জায়গাটা মানে আমি অটোমেটিক্যালি এই জায়গাটা যাব। দেখো ক্লিয়ারলি, আমি এখান থেকে আমি এখানের পরিমাপটা জানি x2, আর এখান থেকে এখানটা জানি x1। তো আমার দরকার এই জায়গাটা, ঠিক আছে। তো বড়টা হইলো x2 আর ছোটটা হইলো x1, বড়টা হইলো x2 আর ছোটটা হইলো x1। তো এখানে কত হইতেছে, আর এখানে বার করা মানে তার ঠিক উপর জায়গাটারে বার করা, এখানে বার করা মানে তার ঠিক উপর জায়গাটারে বার করা। বলে আমার এখানেই তো দরকার, আমি এখানে বার করতেছি, তার মানে তো আমি এখানেই বের করব, কারণ এটা সমান্তরাল, ঠিক আছে। তো এটা কত হইতেছে, দেখো এটা কত হইতেছে, এটা কত হইতেছে তার দিকে একটু নজর দাও, এটা কত হইতেছে তার দিকে একটু নজর দাও, এটা কত হইতেছে তার দিকে একটু নজর দাও। তার দিকে নজর দেওয়ার জন্য কিভাবে হচ্ছে দেখো, এখানে ও থেকে পি পর্যন্ত ডিসটেন্সটারে কয় হইতেছে x2, আর ও থেকে s পর্যন্ত ডিসটেন্সটারে কয় হইতেছে x1। তো বাকি জায়গাটা হইতেছে বড়টার থেকে যদি আমি ছোটটা বাদ দিই, তাহলে আমি ঠিক এই জায়গাটা পাইছি। আর এই জায়গাটা পাওয়া মানে হইলো এই জায়গাটা পাওয়া, ঠিক আছে। যদি বুঝতে না পারো তাহলে তুমি ভিডিওটা আবার দেখবি, ঠিক বুঝে যাবে, ঠিক আছে। তো আমি এখানে লম্বের ভ্যালু পাচ্ছি কত y2 - y1, আর ভূমির ভ্যালু পাচ্ছি কত x2 - x1। আমি বলছিলাম যে থিটা কোণের সাপেক্ষে তার সামনের বাহুটার লম্ব ক হয়, দ্যাট মিন্স এটার পারপেন্ডিকুলার ক হয়, দ্যাট মিন্স এটার বেস ক হয়। তো এখানে tan থিটার মানটা দাঁড়াচ্ছে কত, tan থিটার মানটা দাঁড়াচ্ছে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, লম্ব বাই ভূমি অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলারটা হচ্ছে কত y2 - y1, এখানে লেখা আছে y2 - y1, আর ভূমিটা কত হচ্ছে x2 - x1। তো tan থিটা দাঁড়াচ্ছে কত y2 - y1 x2 - x1।
এটা হইলো কোনো একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে দুইটা পয়েন্টের দুইটা যদি আমি অ্যাজিউম করি তাহলে স্লোপ বার করার একটা সুন্দর টেকনিক। ঠিক আছে, তো এখন যদি আমি স্ট্রেট লাইনকে না ধরে কার্ভ লাইনের ক্ষেত্রে যদি এরকম ড্র করার ট্রাই করবো, এরকম ট্রায়াঙ্গেল ড্র করার ট্রাই করি, তখন আমরা পারবো না। তখন আমাদের আর একটা বিশিষ্ট কনসেপ্ট লাগাতে হবে, যে কনসেপ্টের দ্বারা আমি এরকম মানে ত্রিভুজ অঙ্কন করতে পারবো, এবং ত্রিভুজ যদি অঙ্কন করতে পারি তাহলে আমি স্লোপ বার করতে পারবো। ঠিক আছে, তো প্রথম মোস্ট ইম্পর্টেন্ট এরকম কনসেপ্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার ত্রিভুজ অঙ্কন করা। ত্রিভুজ অঙ্কন করে দুইটা স্পর্শক অঙ্কন করে, যেটা স্পর্শক এরকম 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 ভাবে হতে হবে। বাঁকা তারা ত্রিভুজ হলে কিন্তু হবে না, বাঁকা তারা ত্রিভুজ হলে কিন্তু হবে না, তাহলে কিন্তু স্লোপ বার হবে না। ঠিক আছে, তো আমরা স্ট্রেট লাইনের ক্ষেত্রে ত্রিভুজ বার করা খুব সহজ, দেখলাম এতক্ষণ, খুব ভালোভাবে জিনিসটাকে বুঝলাম। কিন্তু কার্ভ লাইনের ক্ষেত্রে ত্রিভুজ বার করা তেমন সহজ নয়, তার জন্য একটু বুদ্ধির দরকার হয়, তার জন্য একটু কনসেপ্টের দরকার হয়, যে কনসেপ্টটা আমি পরবর্তী ভিডিওতে বোঝাবো। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, সেকেন্ড ভিডিওটি দেখা হবে। এখন ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্টটা কিন্তু আজকে হাফ পার্ট এসেছে, হাফ পার্ট হয়েছে, মানে অর্ধেক বোঝানো হয়েছে। ঠিক আছে, তো ডিফারেন্সিয়েশনের বাকি অর্ধেক লেকচারটাকে আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। যদি কনসেপ্টটি মানে এখন যতটুকু পড়িয়েছি ততটুকু যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে তুমি নিশ্চয়ই তোমার কমেন্ট আমার কমেন্ট সেকশনে জানাবে। যদি এতটুকু জায়গার মধ্যে তোমরা সমস্যার সম্মুখীন হও, তাহলে নিশ্চয়ই তুমি কমেন্ট সেকশনে বলবে, তাহলে পরবর্তী ভিডিওতে আমি এই ধরনের ডাউটকে ক্লিয়ার করব। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট দিনের ভিডিওতে বোঝাবো যে যদি এরকম স্ট্রেট লাইন না হয়, কার্ভ লাইন হয়, তাহলে কিভাবে আমরা এরকম নতি বা স্লোপ বার করতে পারি, তার জন্য একটা নতুন টেকনিক আছে। ঠিক আছে, তো নমস্কার বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো।